টিক 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 সময় কিন্তু ফুরিয়ে আসছে, আর এই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে এগিয়ে আসছে এক মহাজাগতিক বিপদ। আজ আমরা এমন এক মিশনের কথা বলবো যেখানে একটা গোটা দেশকে বাঁচাতে এক চোরকে হতে হয়েছিল নায়ক, আর তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল একটা বিশাল জোয়ার মতো। চলুন এই রুদ্ধশ্বাস গল্পের গভীরে যাওয়া যাক। বলে না, যে কোনো বড় ঝড়ের আগে প্রকৃতি একটা ছোটখাটো সংকেত দেয়। এই গল্পের শুরুটাও ঠিক তেমনই এক সতর্ক বার্তা দিয়ে হয়েছিল, যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে আসল বিপদটা দরজায় কড়া নাড়ছে। চেন্নাইয়ের কাছে মাঝরাতে হঠাৎই আকাশ থেকে যেন আগুনের গোলা ঝরে পড়ল। একটা উল্কাপিণ্ডের আঘাতে ১৪ জনের মৃত্যু হল, আর আহত হলেন ৩৬ জন। কিন্তু বিজ্ঞানীরা যখন এই ঘটনাটা নিয়ে তদন্ত শুরু করলেন, তখন এক ভয়াবহ সত্যি সামনে এলো। তাদের হিসেব বলছিল এটা তো সামান্য একটা ঝলক মাত্র, আসল মহাবিপর্যয় তো এখনও বাকি। আর সেই আসল বিপর্যয় পরিণাম কি হতে পারে ভাবা যায়? প্রায় ৪ কোটি মানুষের জীবন ঝুঁকির মুখে। কারণ মহাকাশ থেকে ছুটে আসছে আরও একটা বিশাল গ্রহাণু, যেটা আগেরটার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী আর ধ্বংসাত্মক। এই যে দেখুন, হাতে সময় কিন্তু একদমই কম। একটা ভয়ঙ্কর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে আছে মাত্র ৭ দিন। প্রথম দিনে বিজ্ঞানীরা ৬০ বর্গ কিলোমিটারের একটা গ্রহাণু খুঁজে পান। ষষ্ঠ দিনে সেটা সেফটি লাইন পার করে ফেলবে, মানে তারপর আর কিচ্ছু করা থাকবে না। আর সপ্তম দিনে সোজা এসে পড়বে বঙ্গোপসাগরে, আর তার ফলে যে সুনামি হবে তাতে দক্ষিণ ভারতের মানচিত্রটাই হয়তো বদলে যাবে। তো সমস্যাটা যখন এত বড়, তখন তার সমাধানও তো সাধারণ হলে চলবে না। ডিফেন্স টিম এমন একটা পরিকল্পনা নিয়ে হাজির হলো, যা শুনলে প্রথমবারে অসম্ভব বলেই মনে হবে। মিশনের সামনে সবচেয়ে বড় বাধাটা ছিল এখানেই। একটা আন্তর্জাতিক শান্তি চুক্তি অনুযায়ী ভারত ২০ কিলোটনের চেয়ে বেশি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। কিন্তু এই বিশাল গ্রহাণুটাকে ধ্বংস করতে হলে কম করে হলেও ২০০ কিলোটন শক্তির একটা মিসাইল লাগবে। মানে সোজা কথায়, ভারতের হাতে প্রয়োজনীয় অস্ত্রটাই নেই। সুতরাং উপায় কি? যখন সোজা আঙুলে ঘি ওঠে না, তখন তো বুঝতেই পারছেন। যেহেতু অন্য একটা দেশ বেআইনিভাবে এত শক্তিশালী একটা মিসাইল মহাকাশে লুকিয়ে রেখেছে, তাই ভারতের ডিফেন্স টিম সিদ্ধান্ত নিল তাদের সেই মিসাইলটাই চুরি করতে হবে। এখন এমন একটা অদ্ভুত মিশনের জন্য তো আর সাধারণ কোনো সৈনিককে পাঠানো যায় না, তাই না? এর জন্য এমন একজনকে দরকার যার নিয়ন ভাঙাটাই অভ্যাস। ডিফেন্স টিমের এই কথাগুলোই আসলে পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেয়। তারা বুঝে গিয়েছিল যে এই কাজটা কোনো সেনার নয়, এটা করতে পারবে একমাত্র একজন পেশাদার চোর, যে কিনা যে কোনো নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাতে পারে। আর সেই লোকটার নাম হলো বাসু, একজন প্রাক্তন জাদুকর, যার কাছে তালা ভাঙা বা জেল থেকে পালানোটা বলতে গেলে জলভাত। কিন্তু প্রত্যেক মানুষেরই তো একটা দুর্বল জায়গা থাকে। বাসুর দুর্বলতা হলো তার একমাত্র ছেলে রবি। তবে বাসু কিন্তু একা কাজ করে না। সে শর্ত দিল জেল থেকে তার ২ পুরনো সঙ্গী ভেঙ্কট আর আপ্পুকেও ছাড়াতে হবে। একজন টেক আর হ্যাকিং এক্সপার্ট, আর একজন তালা ভাঙার ওস্তাদ। এই ৩ জনের অদ্ভুত টিমটাই এখন ভারতের শেষ ভরসা। তো দল তৈরি, মিশনও চূড়ান্ত, কিন্তু মহাকাশে পা রাখার সাথে সাথেই গল্পে একটা নতুন মোড় আসে। শুরু হয় এক জটিল ষড়যন্ত্রের খেলা। খুব কম সময়ের মধ্যে বাসু আর তার দলকে মহাকাশচারী হওয়ার ট্রেনিং দেওয়া হলো। তারপর একটা বানানো গল্পের আড়ালে, অর্থাৎ স্যাটেলাইট সারানোর নাম করে, তাদের ধ্রুব-1 মহাকাশযানে করে মহাকাশে পাঠিয়ে দেওয়া হলো। মিশন আনুষ্ঠানিকভাবে শুরু। কিন্তু রকেটটা পৃথিবী ছাড়ার ঠিক পরেই বাসুর হেডফোনে একটা অজানা গলা ভেসে আসে। কেউ একজন তার ছেলে রবিকে অপহরণ করেছে, আর শর্ত একটাই, দেশের জন্য যে মিসাইলটা চুরি করা হচ্ছে সেটা তাকে এনে দিতে হবে। না হলে বাসুর সামনে তখন এক অসম্ভব কঠিন পরিস্থিতি। একদিকে দেশের ৪ কোটি মানুষের জীবন, আর অন্যদিকে তার নিজের সন্তানের জীবন। একজন বাবা হিসেবে সে এখন কোন পথটা বেছে নেবে? কিন্তু বাসুও তো শুধু একজন চোর নয়, সে একজন জাদুকরও বটে। আর ঠিক এখান থেকেই সে তার আসল খেলাটা শুরু করে। একই সাথে দুটো মিশন সফল করার জন্য সে একটার পর একটা চাল চালতে থাকে। বাসুর প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত। সে ইচ্ছে করে তাদের মহাকাশযানের জ্বালানির লাইন কেটে দেয়, যাতে মনে হয় যানটা চাঁদে দুর্ঘটনাবশত ক্র্যাশ করেছে। এরপর অসহায় মহাকাশচারীর অভিনয় করে শত্রুপক্ষের স্পেস স্টেশন থেকে সাহায্য চায়, আর এভাবেই তাদের স্টেশনে ঢোকার অনুমতি পেয়ে যায়। স্টেশনের ভেতরে ঢুকে তারা সফলভাবে মিসাইলটা চুরিও করে ফেলে। কিন্তু পালানোর সময় ধরা পড়ে যায়। তখন বাসু তার শেষ তাসটা খেলে। সে চুরি করা মিসাইলটা শত্রুর দেশের দিকেই তাক করে, আর তাদের বাধ্য করে ওদের নিরাপদে বেরিয়ে যেতে দিতে। আর ঠিক তখনই
আসল বিশ্বাসঘাতকের পরিচয় সামনে আসে। যে লোকটা বাসুকে ফোন করে তার ছেলেকে অপহরণ করার খবর দিয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং ইন্ডিয়ান ডিফেন্সের সেই চিফ, যিনি বাসুকে এই মিশনের জন্য নিজে বেছে নিয়েছিলেন। কিন্তু আমি তো আগেই বলেছি, একজন জাদুকর সবসময় এক ধাপ এগিয়ে ভাবে। বাসু সবাইকে বোকা বানিয়ে ঠিকই তার আসল লক্ষ্যটা পূরণ করে। বাসু আসলেই আগে আঁচ করতে পেরেছিল যে ওর সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে, তাই সে আসল মিসাইলের একটা হুবহু নকল বানিয়ে রেখেছিল। বিশ্বাসঘাতক চিফের হাতে সে ওই নকল মিসাইলটাই তুলে দেয়, আর আসলটা লুকিয়ে রাখে নিজের মহাকাশযানে। যখন সবাই প্রায় ধরেই নিয়েছিল যে মিশনটা ব্যর্থ, ঠিক সেই শেষ মুহূর্তে বাসু আসল মিসাইলটা গ্রহাণুটার দিকে ছুড়ে দেয়। গ্রহাণুটি মহাকাশেই ধ্বংস হয়ে যায় আর ভারত এক ভয়ানক বিপর্যয়ের হাত থেকে বেঁচে যায়। পৃথিবীতে ফিরে আসার পর বাসুকে বীরের সম্মান দেওয়া হয়। সে তার ছেলেকে ফিরে পায়, আর ডিফেন্স চিফ তাকে জানায় যে তার বীরত্বের জন্য তার পকেটেও একটা মেডেল রাখা আছে। একজন চোর হয়েও সে আজ দেশের সত্যিকারের নায়ক। এই পুরো গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন দেশপ্রেম আর আইনের মধ্যে সংঘাত বাঁধে, তখন কোনটা ঠিক? আর যে মানুষটা আইন ভেঙে কোটি কোটি মানুষের জীবন বাঁচায়, তাকে কি আমরা অপরাধী বলবো নাকি নায়ক? একবার ভেবে দেখতে পারেন।